নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অত্যন্ত একটি সংকটের খবর বাজারে চলে এসেছে, যে খবরটা বিশ্বকে চমকিত করে দিয়েছে এবং পুনরায় আশঙ্কা এবং ভীতির মধ্যে ঠেলে দিয়েছে। সেটা হলো ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি, তিনি মৃত, তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ তিনি মৃত বলে ইরান কর্তৃপক্ষ, আমেরিকা এবং ইসরায়েল এই ঘোষণাটি আজকে সকালে করেছেন। এর পরের অংশ কি হতে চলেছে? ইরান এখানেই থেমে থাকেনি, ইরান রিটালিয়েট করছে এবং ইসরায়েলের ওপর একের পর এক ব্যালিস্টিক মিসাইল হানা চলছে। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যের 8টি দেশের ওপর মিসাইলের দ্বারা আক্রমণ করেছে। আপাতত যে জটিল জিওপলিটিক্যাল অবস্থার দিকে আমরা এগোচ্ছি, তাতে প্রত্যেকের মধ্যে ভীতি সঞ্চার হওয়া স্বাভাবিক। কালকের একটা জিনিসের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, মার্কেট আমাদের একটি ঝটকা দিতে চলেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ অন্তত কোনো বিশেষজ্ঞের মনের মধ্যেই আপাতত নেই। যেটা এতদিন আশঙ্কা ছিল যে স্ট্রেট অফ হরমুজ কি হবে, সেই ইরান তারা আজকে ঘোষণা করে দিয়েছে যে তারা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিল। প্রত্যেক দিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল পার ডে এক্সপোর্ট হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশ। এতদিন আশঙ্কার ফলে ক্রুড অয়েলের দাম বাড়ছিল। যদি অ্যাভেলেবিলিটির প্রশ্ন থাকে, সেখানে তেল অ্যাভেলেবল ছিল, অর্থাৎ প্রাইস ফ্লাকচুয়েশন হচ্ছিল। এই স্ট্রেট অফ হরমুজ এইবার যে ইরান বন্ধ করে দিল, এইবার আঘাত আসবে সরাসরি অ্যাভেলেবিলিটি, অর্থাৎ তেল অধিকাংশ দেশ যাদের চাহিদা রয়েছে তারা পাবে না। দুটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে, এক চায়না, 2 নম্বর ভারতবর্ষ। ইরান যে প্রায় 2 মিলিয়ন ব্যারেল পার ডে তেল উৎপাদন করে বা সেটা এক্সপোর্ট করে, তার মধ্যে 1.9 মিলিয়ন ব্যারেল পার ডে সেটা চায়না নিয়ে নেয়। যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যায়, যদি ইরান চায়নাকে কেবলমাত্র আন্ডারগ্রাউন্ড পাইপ দিয়ে তেল পাঠাতে না পারে, সেক্ষেত্রে চায়নার ইকোনমি সংকটের মধ্যে পড়তে পারে। ভারতবর্ষের অবস্থা আরও খারাপ হতে পারে, তার কারণ ভারতবর্ষের রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দেওয়া ভারতবর্ষের জন্য খুব খারাপ হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এবং স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভারতবর্ষের ব্যবহৃত 50% জ্বালানি তেল আসে। এখানে যদি সাপ্লাই চেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, ভারতবর্ষের অর্থনীতি দারুণ সংকটের মধ্যে পড়তে পারে, বিপর্যয় ফেস করতে পারে, এমনও বিশেষজ্ঞরা বলছেন। গীতা গোপীনাথ অত্যন্ত বিখ্যাত ইকোনমিস্ট, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সঙ্গে তিনি যুক্ত। তিনি বলেছেন যে বর্তমান যা পরিস্থিতি, এটা হতেও পারে না হতে পারে, এটা তার ব্যক্তিগত মতামত। তিনি বলছেন যে এই ওয়ার যদি ফার্দার এসকালেট করে, মাসের পর মাস যদি এটা চলতে থাকে, তাহলে গোটা বিশ্বে $35 ট্রিলিয়ন শেয়ার মার্কেট ওয়েলথ ডিস্ট্রাকশন হতে পারে। $35 ট্রিলিয়ন। গোটা বিশ্বে সমগ্র যত শেয়ার মার্কেট রয়েছে তার যত শেয়ার ট্রেডেড হয়, তার ভ্যালু হচ্ছে আনুমানিক $124 ট্রিলিয়ন। অর্থাৎ তিনি সোজাসুজি বলছেন যে 25% ওয়েলথ ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। এক্সট্রিম কন্ডিশনের কথা বলছেন। প্রথম যে সমস্যা, সেটা ভারতবর্ষের অর্থনীতিতে আঘাত হবে, এবং কেন আঘাত হবে বোঝাবার একটু চেষ্টা করি, দয়া করে শেষ অবধি শুনবেন। 1973 সালে অয়েল এম্বার্গো জারি করা হয় মধ্যপ্রাচ্যে, অর্থাৎ তেল বিদেশে যাবে না, বিশ্বের অন্যান্য প্রান্তে যাবে না। সেই সময় স্ট্রেট অফ হরমুজ দিয়ে 7% বিশ্বের মোট যে প্রয়োজনীয় তেল সেটা সাপ্লাইড হতো। কত বেড়েছিল তেলের দাম মাত্র কয়েক মাসের মধ্যে? 1973 অয়েল এম্বার্গোর ফলে 300% তেলের দাম বৃদ্ধি পেয়েছিল, 300%, 3 গুণ তেলের দাম বৃদ্ধি পেয়ে গিয়েছিল। বর্তমানে তো বিশ্বের 20% তেল এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে সেটা এক্সপোর্ট করা হয়। তাহলে যদি 7% তেল সাপ্লাই বন্ধ হয়ে গেলে তেলের দাম 300% বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে 20% যদি তেল বন্ধ হয়ে যায় সাপ্লাই, সেক্ষেত্রে কল্পনা করতে পারছেন যে তেলের দাম কোথায় ছুঁতে পারে।
বলছেন $200 অবধি ছাড়িয়ে যেতে পারে তেলের দাম, $200 প্রতি ব্যারেল। বর্তমানে ক্রুড অয়েল $67 প্রতি ব্যারেল থেকে ব্রেন্ট ক্রুড $70 বা $72 প্রতি ব্যারেল ট্রেড করছে। লিটারালি ভারতবর্ষের অর্থনীতিকে এমন ভাবে ঝাঁকিয়ে দেয়া, যার ফলে ভারতবর্ষের সমস্ত সেক্টর অত্যন্ত নেগেটিভলি সেটা অ্যাফেক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই কয়েক ডলার প্রতি ব্যারেল তেলের দাম বৃদ্ধি হলে কি কি আশঙ্কা? লজিস্টিক্স এবং ট্রান্সপোর্ট, অর্থাৎ আমাদের যাতায়াতের ব্যবস্থা, পণ্য পরিবহনের ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোম্পানিগুলো কি এই বর্ধিত দাম, তেলের বর্ধিত দামের যে বোঝা সেটা নিজেদের ঘাড়ে নেবে? উত্তর হচ্ছে কোনোভাবেই তারা নেবে না। এক একটি সেক্টরের ওপর প্রভাব পড়বে। তারা সম্পূর্ণভাবে অয়েল ডিপেন্ডেন্ট, নিজেদের প্রোডাক্টসগুলো তৈরি করার জন্য তারা তো ঘা খাবেই। এবং যখনই কোনো পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন মানুষ বা বিভিন্ন কোম্পানি বা ইনস্টিটিউশন, তার একটা ভাড়া বা খরচ রয়েছে। সেই খরচ যদি 3 গুণ বৃদ্ধি হয়, খুব স্বাভাবিকভাবে সেগুলো পণ্যের দামের মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হবে। যে ডাউনস্ট্রিম কোম্পানিজগুলো, তারা সবার আগে কাটা পড়বে। কে দোষী কে নির্দোষ আমরা সেই বিবাদের মধ্যে এখন যাব না, থাকবে। কারণ আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের নিজস্ব অয়েল সিকিউরিটি বা এনার্জি সিকিউরিটি। যতদিন এই যুদ্ধ চলবে ততদিন ভারতবর্ষকে এর মূল্য চুকিয়ে যেতে হবে। কেবলমাত্র যে শেয়ার মার্কেট বিপদে পড়তে চলেছে তেমনটি নয়, সমগ্র কমোডিটি মার্কেটস। কালকে শুধু আমরা অপেক্ষা করব সকালে মার্কেট খোলার জন্য, সেখানে তখন আমরা দেখব যে সোনা, রূপো, কপার, অন্যান্য বেস মেটালস বা সেমি প্রেশাস মেটালস সার্বিকভাবে অবস্থাটি কি দাঁড়ায়। এই বছরে কেবলমাত্র 2026-এর প্রথম 2 মাসে সোনার দাম 22% বৃদ্ধি পেয়েছে। রূপো মাঝখানে সিগনিফিকেন্ট কারেকশন হয়েছিল, রূপো দাম শুট আপ করতে পারে। রূপো কেবল অলংকার হিসাবে ব্যবহার করা হয় এমনটি নয়, রূপোর যে সাংঘাতিক ইন্ডাস্ট্রিয়াল ইউজ রয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল ইউজের ফলে রূপোর যে গ্রহণযোগ্যতা সেটা বহু অংশে বৃদ্ধি পেয়েছে বিগত 5-6 বছর ধরে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়। যেভাবে এই অয়েল ইকোনমি বিশ্বের বিভিন্ন দেশ যারা এই তেল আমদানির উপর নির্ভরশীল, তাদের যে মারাত্মক ক্ষতি করে চলছে, তার ফলে কিন্তু আমরা দেখছি বিভিন্ন দেশ তারা ক্রমাগত রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকে পড়েছে। পাগলের মতন টাকা ইনভেস্টমেন্ট চলছে এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে। তার মধ্যে উইন্ড এনার্জি রয়েছে, সোলার এনার্জি রয়েছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার রয়েছে, জিওথার্মাল এনার্জি রয়েছে, টাইডাল ওয়েভ এনার্জি রয়েছে। সমস্ত কিছুতে পাইলট প্রজেক্টস হোক বা কমার্শিয়াল প্রোডাকশন হোক, সমস্ত কিছুতে কোম্পানিগুলো কোমর বেঁধে নেমে পড়েছে। কারণ এছাড়া আমাদের অর্থনীতির সার্ভাইভালের সম্ভাবনা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সরকার বলছেন টাকা দিতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা টাকা দেব, আমরা সাবসিডি দেব, আমরা ট্যাক্স রিলিফ দেব, ট্যাক্স হলিডে দেব, তোমরা শুধু আমাদের এইটা এনশিওর করো 2030-এর মধ্যে 500 গিগাওয়াট পাওয়ার ইনস্টলেশন রিনিউয়েবল এনার্জির মাধ্যমে যেন ভারতবর্ষে হয়ে যায়। ভারতবর্ষ এই রিস্ক আর নিতে পারবে না। বিদেশি তেলের ওপর ক্রমাগত নির্ভরশীল হয়ে 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 আমাদের অর্থনীতির প্রচন্ড ক্ষতি হয়ে চলেছে। রূপো, তাহলে রূপোর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কেন বেশি থাকে বা সোনার দাম? তার কারণ রিস্ক অফ, শেয়ার বাজারের ইতিহাস রয়েছে তারও বহু হাজার হাজার বছর ধরে এই সোনাকে প্রকৃত টাকা হিসাবে ধরা হয়। এটা কেবলমাত্র ইনফ্লেশনকে বিট করতে পারে বা মূল্যবৃদ্ধিকে বিট করতে পারে তা নয়, এর মূল কাজ হচ্ছে স্টোর অফ ভ্যালু। বিশাল বড় বড় ইনস্টিটিউশনস, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, অত্যন্ত ধনী ব্যক্তিত্ব যারা, সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ মানুষ, সেন্ট্রাল ব্যাংকগুলো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন তাবর সেন্ট্রাল ব্যাংক, তারা কেন ইনভেস্টমেন্ট করছেন সোনা, কেন সোনাকে রিজার্ভ কারেন্সি হিসেবে রাখছে, টনকে টন সোনা কেন কিনছেন? তার কারণটাই এটা, তারা রিস্ক অফ মোডে চলে যাচ্ছেন। তারা জানেন অলরেডি এতগুলো ওয়ার ফ্রন্টস তৈরি হয়ে গিয়েছে, যেটার সঙ্গে যুঝতে হবে সেটা হচ্ছে মার্কেট মারাত্মক ভোলাটাইল থাকবে। ইন্ডিয়া ভেক্স সেটা দেখবেন যে সেটা শুট আপ করছে, তার সম্ভাবনাই বেশি।
বিগত কাল যখন আলোচনা করেছিলাম তখন মনে হয়েছিল যে মার্কেট নেগেটিভ একটা রিয়াকশন হয়তো দেবে, কিন্তু একটা পুরোপুরি গ্যাপ ডাউন ওপেনিং দেবে এটা কোন সম্ভাবনার কথা কালকে রাত অব্দি সেটা দেখা সম্ভব হয়নি। কিন্তু আজকের খামেনির যে মৃত্যু বা হত্যা যাই বলুন না কেন, তারপর সমস্ত সমীকরণ বদলে গিয়েছে। মার্কেট এই মুহূর্তে মারাত্মক নার্ভাস হয়ে রয়েছে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। আমেরিকান ডলার ক্রমাগত শক্তিশালী হতে রয়েছে। ডলার যদি শক্তিশালী হয়, টাকা যদি দুর্বল হয়, সেক্ষেত্রে ডাবল ভ্যামে আমরা আবার আঘাতপ্রাপ্ত হব। একে তো তেলের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, উপরন্তু আমাদের পেমেন্ট করতে হবে ক্রুড অয়েল, সেটা ডলার ইন্ডেক্স, শুধু আমাদের পেমেন্ট করতে হবে ডলারের মাধ্যমে। এবং ডলারের দাম বাড়লে, টাকা দুর্বল হলে আমাদের অতিরিক্ত টাকা গুণেগার দিতেই হবে। আর তার সঙ্গে দোষও খেয়াল করে দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইটি সেক্টর অলরেডি ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে, এবং যদি একদিকে তেল ক্ষতি শুরু করে, অন্যদিকে এআইটিকে ক্রমাগত আঘাত করতে থাকে, আমরা জানি না যে মার্কেট ঠিক কোন জায়গায় যাবে। হতে পারে এটা লং টার্ম ইনভেস্টার্সদের জন্য একটা দারুণ অপরচুনিটি তৈরি করবে, কিন্তু শর্ট টার্ম ইনভেস্টার, শর্ট টার্ম ট্রেডার্স, কল্পনা করুন তো যারা অলরেডি লং হয়ে বসে রয়েছেন তাদের অবস্থাটি কি? যারা লং করে বসে রয়েছেন তারা আরো বিক্রি করবেন, তার ফলে তার আরো বেশি প্রেশার আসবে ভারতীয় শেয়ার বাজারের উপর। সৌদি আরব, অন্যান্য ওপেক দেশ, তারা 2025 থেকেই তারা বলছে যে আমরা প্রোডাকশন বাড়াবো। ওপেক বলছে আমরা প্রোডাকশন বাড়াবো, কিন্তু এপ্রিল মাস 2025-এ তাতে হয়তো সামগ্রিকভাবে কিছুটা প্রাইস রিলিফ হতে পারে, কিছুটা যদি প্রোডাকশন বাড়ায়, কিন্তু তাতে কি রুট প্রোটেকশন হবে? উত্তর হচ্ছে না, কারণ যারা ইন্স্যুরার্স রয়েছে, যারা অপারেটার্স রয়েছে, তারা বলছে আমরা জাহাজ কিছুতেই পাঠাতে দেবো না ওখান দিয়ে। কারণ একটা জাহাজে মিলিয়ন্স অফ ডলার্সের তেল, একটা ট্যাঙ্কারে মিলিয়ন্স অফ ডলার্সের তেল পরিবহন করা হয়। এইবার সেইখানে যদি কোনোভাবে একটি মিসাইল লাগে, সেই জাহাজটা ডিস্ট্রাকশন হয়, তার দায় কি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নেবে? উত্তর হচ্ছে তারা হাত তুলে দিয়েছে, আমরা তো কোনোভাবেই নেবো না। বহু গুণ ইন্স্যুরেন্স, একটা জাহাজের পেছনে যে ইন্স্যুরেন্স, যে প্রিমিয়াম দিতে হয়, বহু গুণ বৃদ্ধি পেয়ে গেছে। অপারেটর বলছে এই পাগল নাকি, আমরা এই রিস্ক নেব এই মুহূর্তে? ওখান থেকে আমরা জাহাজ চালাবার কোনো ধরনের আমরা ঝুঁকি নেবই না। সৌদি আরব যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে তারা তেলটা এক্সপোর্ট করতো, তার কারণটাই এটাই, যাতে ইয়েমেনে যে হুতি রেবেলসরা রয়েছে, যারা কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে। কোনো রকম আশার আলো নেই, কারণ সবসময় এরকম যুদ্ধ চলে, পেট্রোলিয়াম ক্রাইসিস আসে, বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, সেটা 2008-এর ক্রাইসিস বলুন, 1973-এর পেট্রোলিয়াম এমবার্গো বলুন, কোভিড ক্রাইসিস বলুন, 2022-এর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন, সম্প্রতিকালে 2026-এর এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার দ্বন্দ্ব বলুন, সবকিছুর ক্ষেত্রে শেয়ার মার্কেট ইভলভ করেছে, ইমার্জ করেছে, এই ক্ষেত্রেও করবে। যে সেক্টরগুলো পারপিচুয়ালি রিস্কে থেকে যাচ্ছে, ডেফিনেটলি সেইগুলো কিন্তু ডাউনস্ট্রিম কোম্পানি, এরকম কি কোনো সেক্টর নেই যারা এর ফলে উপকৃত হতে পারে? অবশ্যই রয়েছে, তার মধ্যে একটি রিনিউয়েবল এনার্জি এবং ক্লিন টেকনোলজি। তার কারণটা কি? গভর্নমেন্ট পলিসিস। গভর্নমেন্ট একদম ভীষণভাবে এখন সাপোর্ট করা শুরু করবে। এমনিতেই গভর্নমেন্ট সাপোর্ট ছিল, কিন্তু গভর্নমেন্টের এখন একমাত্র লক্ষ্য হবে যে কিভাবে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন বাড়ানো সম্ভব হয়। অলরেডি আমাদের ন্যাশনাল সোলার মিশন রয়েছে, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমস রয়েছে গ্রিন এনার্জি প্রোডাকশনের জন্য। এখন আরো দ্রুত যাতে এই কোম্পানিজগুলো ইনস্টল করে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস এবং ব্যাটারি ম্যানুফ্যাকচারিং। কয়েক মাস ধরে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিক ভেহিকলস, তারা কিছুটা চাপে ছিল, কিন্তু এইটা একটা আই ওপেনার হয়ে যাবে। এবং খুব স্বাভাবিকভাবে যদি অয়েল প্রাইসেস আমাদের দারুণভাবে আঘাত করে, তখন আমাদের ইলেকট্রিক ভেহিকেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে উঠতেই হবে। ব্যাটারি ম্যানুফ্যাকচারিং বেস থেকে শুরু করে অন্যান্য লিথিয়াম আয়ন ব্যাটারি, জিঙ্ক আয়ন ব্যাটারিজ, তার উপর আমাদের ফোকাস করতেই হবে এবং কাজটা অতি দ্রুত করতে হবে। এটা ফেলে রাখার মতন কাজ যে নয়, সেটা তো বুঝতেই পারছেন। 3 নম্বর বায়োফুয়েলস এবং অল্টারনেটিভ। সৌভাগ্য ভারতবর্ষে ভুট্টা থেকে, গম থেকে শুরু করে সুগার কেন প্রোডাকশন, এগুলো দারুণভাবে হয়। এবং বায়োফুয়েলসের তার যে মূল কাঁচা মাল, বিভিন্ন ধরনের খাদ্যশস্য, যেখান থেকে ইথানল তৈরি হয়। এবং আপনারা জানেন যে ইথানল এর সঙ্গে পেট্রোলের ব্লেন্ডিং নিয়ে সরকার বহু বছর ধরে তারা ফোর্স করে যাচ্ছে যাতে বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানিজ তারা ব্লেন্ড করে ইথানল, কারণ ইথানলকেও গাড়ির ফুয়েল হিসেবে ব্যবহার করানো সম্ভব। এবং সরকারের টার্গেটই হচ্ছে যে সামনের কয়েক মাসের মধ্যে যে করেই হোক 20-80 রেশিওতে, অর্থাৎ ইথানল 20% এবং পেট্রোল 80% ব্লেন্ডিং করাটা, করে বিভিন্ন গাড়িকে ব্যবহার করতে দেওয়াটা, সেটা যাতে খুব দ্রুত হয়। সেক্ষেত্রে আমাদের বিদেশ থেকে আনয়ন করা যে তেল, তার উপর আমাদের ডিপেন্ডেন্স কমবে রয়েছে। এর ফলে আমাদের যদি সেক্টর দেখেন, রুরাল ইকোনমি দেখেন, সেখানে খুব স্বাভাবিকভাবে একটা এগ্রিকালচারাল বুস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
ডিফেন্স এবং স্ট্র্যাটেজিক সেক্টর যা অবস্থা চলছে তাতে এইটা বোঝা যাচ্ছে যে কেবলমাত্র একটি দেশের উপর আমাদের ডিফেন্স ইকুইপমেন্টস আমদানি করে লাভ হবে না। বিভিন্ন দেশ থেকে আমাদের ডিফেন্স ইকুইপমেন্টস কেবলমাত্র যে আমদানি করতে হবে তা না, আমাদের মেক ইন ইন্ডিয়াকে আরও বেশি শক্তিশালী করে তুলতে হবে। কারণ যেভাবে জিওপলিটিক্যাল টেনশন বৃদ্ধি হচ্ছে তাতে আমাদের নিজস্ব প্রোডাকশন, ডোমেস্টিক প্রোডাকশন ছাড়া হলে খুব সম্ভব আমাদের হতাশ হতে হবে। যে কোম্পানিজগুলো তারা মিসাইলস তৈরি করছে, যারা ড্রোনস তৈরি করছে, যারা ফাইটার প্লেনস তৈরি করছে, অ্যান্টি রেডার যে কোম্পানি এটা তৈরি করছে, তাদের উপর আমাদের ফোকাস করতেই হবে। এইটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রশ্ন নেই। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো ধরনের শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। যদি সত্যি মনে হয় এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগছে, সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। নমস্কার।